নমস্কার বন্ধুগণ, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা পলিটির লক্ষ্মীকান্তের দ্বিতীয় চ্যাপ্টার মেকিং অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধান রচনা এটা সম্পর্কে জানবো। দেখো, আগের দিন ক্লাস থেকে আমরা দুটো জিনিস জেনে নিই। দেখো, আগের দিন ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 যেখানে বলা হয়েছিল যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেখানটায় দেখো কবে গঠিত হয়েছিল না 2 সেপ্টেম্বর 1946-এ অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়। এর মেম্বাররা কারা ছিল না ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের যারা সদস্য ছিল তারাই ছিল এর মেম্বার। আর এর হেড ছিল কে? ভাইসরয় নিজে। আর ভাইস প্রেসিডেন্ট, হেড মানে ধরো প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন না জওহরলাল নেহরু। আর প্রথম দিকে কিন্তু মুসলিম লীগ এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেয়নি, যোগ দিয়েছিল 26 অক্টোবর 1946-এ। এবার কে কী পোস্ট হোল্ড করতো সেটা আমরা জেনে নেব। দেখো, ইন্টারিম গভর্নমেন্টে জওহরলাল নেহরু ছিলেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন হোম অ্যান্ড ইনফরমেশন অর্থাৎ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী, রাজেন্দ্র প্রসাদ ছিলেন ফুড অ্যান্ড এগ্রিকালচার খাদ্য এবং কৃষিমন্ত্রী, জন মাথাই ছিলেন ইন্ডাস্ট্রি, জগজীবন রাম ছিলেন লেবার, বলদেব সিং ছিলেন ডিফেন্স, আর সিএইচ ভাবা ছিলেন ওয়ার্কস মাইন্স অ্যান্ড পাওয়ার, লিয়াকত আলী খান ছিলেন ফাইন্যান্স, আশরাফ আলী তিনি ছিলেন রেলওয়ে অ্যান্ড ট্রান্সপোর্ট। তারপর চলে আসো চক্রবর্তী রাজাগোপালাচারী তিনি ছিলেন এডুকেশন অ্যান্ড আর্টস। তারপর হচ্ছে চন্দ্রিগার তিনি ছিলেন কমার্স। তারপর হচ্ছে গাজনাফার আলী খান তিনি ছিলেন হেলথ মিনিস্টার। তারপর হচ্ছে যোগীন্দ্রনাথ মণ্ডল তিনি ছিলেন ল। দেখো, এই যোগীন্দ্রনাথ মণ্ডল এটা হচ্ছে মুসলিম লীগ ইনাকে অ্যাপয়েন্ট করেছিল, বুঝতে পারলে। তারপর চলে আসো আব্দুর রব নিস্তার তিনি ছিলেন পোস্ট অ্যান্ড এয়ার। এবার এই যে এতগুলো নাম আছে এখান থেকে আমাদের দু একটা নাম মনে রাখতে হবে, সবগুলো মনে রাখার দরকার নেই, সবগুলো মনে থাকলে তো ভালো। কিন্তু দেখো এখানটায় মনে রাখতে হবে তোমার এই যে জওহরলাল নেহরু তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট আর এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এটা মনে রাখতে হবে। সর্দার প্যাটেল তিনি মনে থেকে যাবে কারণ তিনি স্বাধীন ভারতে যে ক্যাবিনেটটা করতে হয় সেখানেও তিনি হোম মিনিস্টার ছিলেন, অতএব সর্দার প্যাটেল হোম মিনিস্টার এটাও মনে থেকে যাবে। রাজেন্দ্র প্রসাদ ফুড অ্যান্ড এগ্রিকালচার এটা মনে রাখতে হবে। জন মাথায় ইন্ডাস্ট্রি, জগজীবন রাম লেবার, বলদেব সিং ডিফেন্স, এগুলো মনে রাখতে হবে। এগুলো কমন কিছু পেয়ে যাবে তুমি যখন ক্যাবিনেট গঠন হবে, সেখানে অনেকটা কমন পেয়ে যাবে। তারপর সিএইচ ভাবা, এই পাওয়ারটা মনে রাখতে হবে, পাওয়ার হয়েছে। লিয়াকত আলী খান ফাইন্যান্স, আশরাফ আলী রেলওয়ে ট্রান্সপোর্ট, এই কটা মনে রাখলেই হবে। এরপরে আমরা যে ক্যাবিনেট গঠিত হয়েছিল সেটা জানবো যে কে কোন পোস্ট হোল্ড করতো। চলো, এখানে দেখো ফার্স্ট গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া 15 আগস্ট 1947-এ যে স্বাধীন ভারতে যখন সরকার গঠিত হলো তখন কে কী মন্ত্রী ছিল এটা আমাদেরকে জানতে হবে, কিন্তু এটা প্রচুর ইম্পর্ট্যান্ট। ইন্টারিম গভর্নমেন্টের দু একটা নাম মনে রাখলেও চলবে, কিন্তু এটা সবগুলো নাম মনে রাখতে হবে কারণ এখান থেকে স্ট্যাটিক জিকে কোশ্চেন আসে। সবগুলোর নাম জানলে খুবই ভালো হয়। প্রথমটা চলে আসে, দেখো জওহরলাল নেহরু তিনি ছিলেন তোমরা জানো প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ছিলেন আর হচ্ছে এক্সটার্নাল মিনিস্টার। সর্দার বল্লভভাই প্যাটেল তিনি ছিলেন হোম অ্যান্ড ইনফরমেশন মানে হচ্ছে তোমার স্বরাষ্ট্রমন্ত্রী, আর হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন। রাজেন্দ্র প্রসাদ দেখুন ফুড অ্যান্ড এগ্রিকালচার, এই তিনটা দেখো একই আছে, ইন্টারিম গভর্নমেন্টে এই তিনজনই এই পোস্ট হোল্ড করতো, এখানেও একই। তারপর চলে আসো আব্দুল কালাম আজাদ এডুকেশন মিনিস্টার, কোশ্চেন কিন্তু প্রতিবারই আসে এটা। জন মাথাই তিনি ছিলেন রেলওয়ে মিনিস্টার। সমুখম চেট্টি প্রথম ফাইন্যান্স মিনিস্টার, পরীক্ষায় কিন্তু আসবে। ডক্টর বি.আর. আম্বেদকর প্রথম ল মিনিস্টার, পরীক্ষায় আসবে। প্রতিটা কিন্তু এখানটায় ইম্পর্টেন্ট। চলে আসো জগজীবন রাম লেবার মিনিস্টার, বলদেব সিং ডিফেন্স, ইন্টারিম গভর্নমেন্টে ইনি ডিফেন্স দেখতেন। তারপর হচ্ছে শ্রীমতী অমৃত কাউর তিনি ছিলেন হেলথ মিনিস্টার, পরীক্ষায় আসবে। সিএইচ ভাবা তিনি ছিলেন কমার্স। তারপর আহমেদ কিদওয়াই তিনি ছিলেন কমিউনিকেশান। শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম ইন্ডাস্ট্রি মিনিস্টার, শিল্পমন্ত্রী, পরীক্ষায় আসবে। ভি অ্যান্ড গাডগিল তিনি ছিলেন ওয়ার্ক। হয়েছে, এখানে যতগুলো নাম তোমরা দেখছো এটা কিন্তু মুখস্থ করতে হবে। প্রথম যে আমাদের ক্যাবিনেট গঠিত হয়েছিল, প্রথম যে মন্ত্রিসভা গঠিত হয়েছিল, কে কোন পোস্ট হোল্ড করতো এটা কিন্তু পরীক্ষায় আসবে, এখানে প্রচুর ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো মেকিং অফ দ্য কনস্টিটিউশন, এখান থেকে আমাদের আজকে পড়া শুরু। দেখো, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, এই যে গণপরিষদ গঠনের যে প্রস্তাব ডিমান্ড অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এটা প্রথম কে এনেছিলেন? এটা এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয়, এটা তিনি ছিলেন সিপিএম পার্টির নেতা একজন, বা ইনার হাত ধরে সিপিএম পার্টি প্রতিষ্ঠা হয়েছিল। তিনি 1934-এ প্রথম কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠনের প্রস্তাবটা আনেন। এরপরে কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস, তিনি 1935-এ
এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রস্তাবটা নিয়ে আসেন। তারপরে জওহরলাল নেহেরু প্রথম লাহোর কংগ্রেস সেশনে 1936-এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠনের প্রস্তাব নিয়ে আসেন। হয়েছে, তো সালটা মনে রাখতে হবে। এম এন রয় 1934, কংগ্রেস আইএনসি তিনি নিয়ে আসেন 1935, আর তোমার জওহরলাল নেহেরু তিনি নিয়ে আসেন 1936। ফাইনালি এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা হচ্ছে গণপরিষদ এর গঠনটা অ্যাকসেপ্ট করা হয় কিসের মাধ্যমে? না আগস্ট অফার 1940। তোমরা সকলেই জানো এই যে এটা আগস্ট অফার 1940 এটা নিয়ে এসেছিলো কে বলো তো? না ভাইসরয়। আগের দিন পড়ানো হয়েছিল ভাইসরয় নীল লিটকো, তাই না? নীল লিটকো ইনি নিয়ে এসেছিলেন। সেই জন্য ভাইসরয় যেহেতু নিয়ে এসেছিলেন সেই জন্য এটা ছিল নন অফিসিয়ালি, ঠিক আছে? নন অফিসিয়ালি তিনি কিন্তু এই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করেন। আর এটা কিন্তু 1940 সাল মনে রাখবে আগস্ট অফার হয়েছে। কিন্তু আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর হচ্ছে মুসলিম লীগ এই দুজন কিন্তু এই আগস্ট অফারকে তোমার রিজেক্ট করে দেয়। কারণ এই আগস্ট অফারের ভিতরে ডোমিনিয়ন স্ট্যাটাস ছিল, সেটা আইএনসি চায়নি। আর আগস্ট অফারের ভিতরে তোমার সেপারেট যে স্টেটের কথা উল্লেখ ছিল না, তাই মুসলিম লীগও এটা কিন্তু অ্যাকসেপ্ট করেন। এরপরে চলে আসো ক্রিপস প্রপোজাল। ট্রাফোর্ড ক্রিপস প্রপোজাল নিয়ে এসেছিল 1942-তে, এটাও রিজেক্ট করে দেয় আইএনসি আবার মুসলিম লীগ। তোমরা জানো এই ক্রিপস প্রপোজালকে গান্ধীজি বলেছিলেন পোস্ট ডেটেড চেক। কারণটা কি? এই আগস্ট অফারের পুরোপুরি ডুপ্লিকেট ছিল এই হচ্ছে ক্রিপস প্রপোজাল, ঠিক আছে? কিন্তু এই ক্রিপস প্রপোজাল ছিল অফিসিয়ালি, অর্থাৎ এটা কিন্তু ব্রিটিশ ক্যাবিনেট দিয়েছিল, ঠিক আছে? তবুও এটা কিন্তু আইএনসি আর মুসলিম লীগ রিজেক্ট করেছিল। এরপরে চলে আসো ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। এখানটায় কিন্তু যে টু নেশন থিওরি এটা কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়। এখানে বলা হয়েছে দেখো দুটো আলাদা গণপরিষদ গঠন বা দুটো আলাদা যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি হবে সেই যে প্রস্তাবটা সেটা কিন্তু এই ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 এটা বাদ করে দেয়। হয়েছে, এরপরে চলো দেখো গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলির কম্পোজিশন কী ছিল। গণপরিষদ তোমরা সকলেই জানো 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী এই গণপরিষদ গঠিত হয়। এখানে টোটাল সিট হয়েছিল ছিল 389টা, 389 সিট ছিল। ইলেকশন ছিল জুলাই আগস্ট 1946-এ। এই 389টা সিটের ভিতরে ভালো করে দেখবে 292টা ছিল গভর্নমেন্ট প্রভিন্স, ঠিক আছে? আর 4টা ছিল চিফ কমিশনার প্রভিন্স, আর 93টা ছিল প্রিন্সলি স্টেট। অর্থাৎ প্রিন্সলি স্টেট মানে দেশীয় রাজ্য। দেশীয় যে রাজ্যগুলো ছিল সেখানে সিট ছিল 93টা, চিফ কমিশনার প্রভিন্স ছিল 4টা, আর গভর্নর প্রভিন্স ছিল 292টা। তাহলে এই যে গভর্নর প্রভিন্স দেখছো আর চিফ কমিশনার প্রভিন্স দেখছো, এই যে দুটো জায়গায় অর্থাৎ 292টা সিট আর 4টা সিট, তাহলে কত 296টা সিটে এগুলা ইলেক্টেড হতো, এখানটায় নির্বাচিত হয়েছিল, নির্বাচন হয়েছিল, ভোট হয়েছিল। কিন্তু এই যে প্রিন্সলি স্টেট এখানে কিন্তু নমিনেট হয়েছিল, মনোনীত হয়েছিল। তাহলে যদি আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি নির্বাচিত হয়েছিল না মনোনীত হয়েছিল, তাহলে কী হবে? পার্টলি ইলেক্টেড, অর্থাৎ কিছুজন নির্বাচিত হয়েছিল এখান থেকে আর কিছুজন কী ছিল না নমিনেট হয়েছিল। বুঝতে পারলে? এবার ভোটটা কীরকম হয়েছিল দেখে নাও। দেখো 1 মিলিয়ন পার সিট, একটা সিটের জন্য 10 লাখ পপুলেশন ছিল। আর এখানে কোন কোন কমিউনিটি ছিল? মুসলিম, শিখ আর হচ্ছে জেনারেল। হয়েছে, 11টা প্রভিন্সে ভোট হয়। প্রভিন্সিয়াল লেজিসলেটিভ আর ভোট কারা দিত না প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্যরা ভোট দিয়ে এদের নির্বাচিত করতো। তাহলে প্রভিন্সে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, দেখো 11টা প্রভিন্সের ভিতরে 6টাই কিন্তু বাইক্যামেরাল ছিল, অর্থাৎ তোমার লেজিসলেটিভ অ্যাসেম্বলিও ছিল আবার লেজিসলেটিভ কাউন্সিলও ছিল, তাই না? লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর লেজিসলেটিভ কাউন্সিল, এটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি হচ্ছে বর্তমান দিনে কি বিধানসভা, আর লেজিসলেটিভ কাউন্সিল হচ্ছে বিধান পরিষদ। তাহলে এই যে বিধানসভার মেম্বাররা, প্রতিটা প্রভিন্সের বিধানসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলি হচ্ছে বিধানসভার মেম্বাররা, এনারা ভোট দিয়ে তোমার কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বারদের নির্বাচিত করেছিল। তাহলে এটা কি একটা ইনডিরেক্ট ভোট না? কারণ সাধারণ জনগণ তো ভোট দিচ্ছে না। কারা ভোট দিচ্ছে না? এই যে দেখো 6টা প্রভিন্সে বাইক্যামেরাল ছিল, সেই বাইক্যামেরালের ভিতরে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ লোয়ার হাউসের মেম্বাররা ভোট দিয়ে নির্বাচিত করতো কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মেম্বারদের। সেই জন্য একটা ইনডিরেক্ট ভোট। আর ভোটটা যে নিয়মে হতো সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, যেটা আমাদের প্রেসিডেন্সির ক্ষেত্রে হয়। অর্থাৎ এখানটায় কিন্তু তোমার যেরকম সিম্পল ভোট হয় একজনকে ভোট দেয়, সেরকম না। এখানটায় প্রেফারেন্স অনুযায়ী ভোট দিবে। একজন ধরো কাউকে ফার্স্ট চয়েসে রাখলো, কাউকে সেকেন্ড চয়েসে রাখলো, এরকম করে প্রেফারেন্স অনুযায়ী ভোট হবে। সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। হয়েছে?
আরেকবার দেখে নাও কম্পোজিশনটা ভালো করে দেখো। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলির মোট সদস্য কতজন ছিল, মোট সিট কতজন ছিল 389। তার ভিতরে গভর্নর প্রভিন্স কটা ছিল 292টা, চিফ কমিশনার প্রভিন্স ছিল কটা 4টা, আর প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য ছিল 93টা। আমরা জানি 292 আর 4 অর্থাৎ 296টা জায়গায় কী হয়েছিল না আছে ইলেক্টেড হয়েছিল, এই দুটো জায়গায় কী হয়েছিল নির্বাচন হয়েছিল, আর 93টা এখানে নমিনেট হয়েছিল, বুঝতে পারলো, মনোনীত হয়েছিল। এবার এই যে 96টা দেখছো, এই 292টার ভিতরে জেনারেলের সিট ছিল 210টা, মুসলিম লীগের সিট ছিল 72টা, আর শিখের সিট ছিল 4টা। তাহলে এই 292 আর হচ্ছে 4, তাহলে 296টা। এই 296টার ভিতরে দেশ ভাগের কারণে আমাদের কটা সিট এসে দাঁড়ায় না 229টা। তাহলে এখানে 200 কটা ছিল 292 আর 4, তাহলে টোটাল কত 296। তাহলে এই 296টার ভিতরে তোমার দেশ ভাগ হয়ে যায় যখন, সেই কারণে আমাদের সিট সংখ্যা এসে দাঁড়ায় স্বাধীন ভারতে 229টা। কোথা থেকে না এই গভর্নর প্রভিন্স আর চিফ কমিশনার থেকে। আর প্রিন্সলি স্টেটের কটা সিট ছিল 93টা। প্রিন্সলি স্টেট মানে দেশীয় রাজ্য, যেগুলো দেশীয় রাজ্য ছিল সেখানে সিট ছিল কত 93টা। সেই 93টা থেকে যখন মুসলিম লীগ ছেড়ে পালিয়ে যায়, সেখান থেকে স্বাধীন ভারতের সিট এসে দাঁড়ায় কটা না 70টা। তাহলে দেশ ভাগের কারণে মোট সদস্য সংখ্যা কত দাঁড়ায় না 299টা। তাহলে বাদ বাকি যতজন ছিল ততজন কিন্তু পাকিস্তানে পালিয়ে যায়, বুঝতে পারলে তো। তাহলে স্বাধীন ভাগে মানে ভারতে সদস্য সংখ্যা হয় ক্যাবিনেট মিশনের তোমার কনস্টিটিউশন অ্যাসেম্বলির কতজন হয় না 299টা। এই 299 ভিতরে আর এখানটায় জেনে নাও একটু যে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জিতেছিল 208টা ভোট, আর মুসলিম লীগ জিতেছিল 73টা ভোট। এইটুকুটা মনে রেখে দাও, বুঝতে পারলে তো। তাহলে টোটাল দেখো আরেকবার ভোট যে হয়েছিল 389টা টোটাল সিট ছিল, তার ভিতরে 292 আর 4 অর্থাৎ 296টা হচ্ছে তোমার ইলেক্টেড, আর মানে হচ্ছে এখানে নির্বাচন হয়েছিল, ভোট হয়েছিল। আর 93 এই যে 93টা সিট দেখছো এগুলো দেশীয় রাজ্য, এখানে নমিনেট হয়েছিল বা মনোনীত হয়েছিল। এবার 292 4, তাহলে 296টা সিটের ভিতরে দেশ যখন ভাগ হয়ে যায়, পাকিস্তান যখন ভাগ হয়ে যায়, তখন পাকিস্তানের লোকগুলো পালিয়ে যায়। সেক্ষেত্রে বাদ বাকি কতজন থেকে যায় এখানটায় কটা মানে কত মেম্বার না 229টা মেম্বার এই দুটো থেকে, আর এখানে 93টা থেকে 70টা মেম্বার থেকে যায় স্বাধীন ভারতে। তাহলে কত হলো 229 আর 70, তাহলে কত 299 জন সদস্য। দেশ ভাগের কারণে তোমার সদস্য সংখ্যায় 299 জন, বুঝতে পারলে তো। আর এদের ভিতরে যখন সাইন করবে বা উপস্থিত থাকবে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে, সেখানে হবে 284 জন। সেটা আমরা পরের চ্যাপ্টারে পড়ছি। চলো চলে আসো। দেখো কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদের প্রথম যে মিটিংটা হয় কবে না ফার্স্ট মিটিং হয়েছিল 9 ডিসেম্বর 1946। প্রচুর ইম্পর্টেন্ট। ফার্স্ট মিটিং হয়েছিল 9 ডিসেম্বর 1946, যেখানে উপস্থিত ছিল 211 জন মেম্বার উপস্থিত ছিল। মুসলিম লীগ কিন্তু এখানে আসেনি। আর এখানে একজন টেম্পোরারি প্রেসিডেন্ট রাখা হয়, টেম্পোরারি প্রেসিডেন্ট কিছুদিনের জন্য টেম্পোরারি প্রেসিডেন্ট রাখা হয়, তিনি ছিলেন সচিদানন্দ সিনহা। হয়েছে। এরপরে চলে আসো 11 ডিসেম্বর 1946-এ রাজেন্দ্র প্রসাদকে পার্মানেন্ট প্রেসিডেন্ট করা হলো কনস্টিটিউশন অ্যাসেম্বলি, ঠিক আছে। তাহলে 11 ডিসেম্বর 1946 রাজেন্দ্র প্রসাদ হলেন পার্মানেন্ট প্রেসিডেন্ট। আর সহসভাপতি বা ভাইস প্রেসিডেন্ট কারা কারা ছিলেন, দুজন ছিলেন এইচ.সি. মুখার্জি আর ভি.টি. কৃষ্ণমাচারী। হয়েছে। এরপরে চলে আসো 13 ডিসেম্বর 1946-এ জওহরলাল নেহরু কী নিয়ে আসে অবজেক্টিভ রেজলিউশন নিয়ে আসে। এই যে অবজেক্টিভ রেজলিউশন অ্যাডপ্ট হয় কবে না 22 জানুয়ারি 1947-এ। এটা শুধু মনে রাখবে। অবজেক্টিভ রিজলিউশনটা কি না অবজেক্টিভ রিজলিউশনে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের প্রিএমএলকে মডিফাই করে, মানে মডিফাইড প্রিএমএল ভার্সন আর কি। মানে প্রিএমএলে যে সমস্ত কোটাগুলি আছে তোমার সবরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, সেই সমস্তগুলো জিনিস প্রথম এনেছিলেন জওহরলাল নেহরু তার অবজেক্টিভ রিজলিউশনের মাধ্যমে 13 ডিসেম্বর 1946-এ। আর যেটা অ্যাডপ্ট করা হয় 22 জানুয়ারি তোমার 1947-এ। হয়েছে। এরপর চলে আসুন গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি যখন গঠিত হলো, এ কিন্তু দুটো কাজ করতো। দেখুন স্বাধীন ভারতের জন্য তো তোমার কোনো আইন যারা তৈরি করবে স্বাধীন ভারতে তারা তো ছিল না, অর্থাৎ কোনো সেরকম ভোটও হয়নি, অর্থাৎ পার্লামেন্টে যে থাকবে তোমার এমপি সেরকম তো হয়নি। এবার কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে ভোট হয়েছে, অর্থাৎ কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদ মেম্বার কারা হবে সেই জন্য ভোট হয়েছে। এবার গণপরিষদের যে মেম্বার তারা কিন্তু দুটো কাজ করতো। তাহলে একদিকে তারা সংবিধান তৈরি করতো, আর একদিকে তারা স্বাধীন ভারতের জন্য আইন কানুনও তৈরি করতো, কারণ তখন তো লেজিসলেটর নাই। তো যারা ভোটে জিতেছে তারা কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যারা ভোটে জিতেছে তারা কিন্তু দুটো কাজ করতো, তাহলে সংবিধান তৈরি আর হচ্ছে আইন কানুন তৈরি।
যখন সেই বডিটা সংবিধান তৈরিতে থাকতো তখন তাদের হেড কে ছিল না রাজেন্দ্র প্রসাদ, বুঝতে পারলে। আর যখন তারা আইন কানুন তৈরি করতে থাকতো তখন তাদের হেড কে ছিল না জিভি মাভলাঙ্কার। তিনি কে ছিলেন বলতো না প্রথম লোকসভার স্পিকার। যখন আমাদের ইলেকশন হবে 1952-তে তখন প্রথম লোকসভার স্পিকার হবেন কে জিভি মাভলাঙ্কার, হয়েছে। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলির দুটো কাজ ছিল, কি কি না স্বাধীন ভারতের জন্য তোমার আইন কানুন তৈরি করা, আর কনস্টিটিউশন অ্যাসেম্বলির কাজ কি ছিল ভারতের জন্য সংবিধান তৈরি করা, বুঝতে পারলে তো। এরপরে চলে আসুন গণপরিষদের যে এই যে ডুয়াল রোল, মানে দুটো কাজ করবে, একটা হচ্ছে সংবিধান তৈরি করবে আর স্বাধীন ভারতের জন্য আইন কানুন তৈরি করবে। এই ডুয়াল রোল চলে 26শে নভেম্বর 1949 পর্যন্ত, বুঝতে পারলে তো। কারণ কি বলতো, দেখো 26শে নভেম্বর 1949-এ কী হয় না আমাদের এই দিনটা মনে আছে তো, এই দিনটায় আমাদের সংবিধান গৃহীত হয়। তাহলে সংবিধান গৃহীত হয় মানে কি এই দিনে আমরা সংবিধানের সমস্ত কাজ করে নিয়েছি। তখন তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বাররা যখন সংবিধান সম্পূর্ণ করে ফেললো তখন তাদের কাজ কি থাকবে না সম্পূর্ণভাবে দেশের জন্য আইন তৈরি করা, তাই না। দুটো তো কাজ ছিল, সংবিধান তৈরি, দেশের জন্য আইন তৈরি। তাহলে সংবিধান তৈরি তো এই দিনটাই শেষ হয়ে যায়, মানে সংবিধান গৃহীত হয়ে যায়। তাহলে বাকি কাজ কি থাকলো না দেশের জন্য আইন তৈরি করা। দেখো কারণ এই সময় সংবিধান কার্যকর হয়, এখানে কার্যকর না, কার্যকরটা আলাদা হবে, এখানে গৃহীত হয়। তাই এরপরে গণপরিষদ পুরোটাই কী হলো না ল মেকিং বডি হয়ে গেল। এটা কতদিন অবধি চলতে থাকলো বলো না, এটা চলে 17 এপ্রিল 1952 পর্যন্ত। এই ডেটটা কি ইম্পর্ট্যান্ট কেন না এই দিনটায় ভারতে প্রথম জেনারেল ইলেকশন হয় 17 এপ্রিল 1952-তে। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলি দুটো কাজ করলো, কি কি না স্বাধীন ভারতের জন্য সংবিধান তৈরি করলো আর ভারতের জন্য আইন তৈরি করলো। কারণ তখন তো কোনো মানে তোমার পার্লামেন্টে সেরকম ছিল না। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলি কতদিন পর্যন্ত আইন তৈরি করেছে না 17 এপ্রিল 1952 পর্যন্ত। এই 17 এপ্রিল 1952-তে কী হলো ভারতের প্রথম জেনারেল ইলেকশন হলো। তাহলে এই দেখো এরপর 17 এপ্রিল 1952-তে স্বাধীন ভারতের প্রথম লোকসভা ভোট হলো এবং পাকাপাকিভাবে ল মেকিং বডি তৈরি হলো। তাহলে পার্লামেন্ট তৈরি হয়ে গেল। তাহলে পার্লামেন্টের লোকগুলো কী করবে এবার এমপিরা ল মেকিং করবে। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বাররা দুটো কাজ করলো, প্রথমটা হচ্ছে সংবিধান তৈরি আর দ্বিতীয়টা হচ্ছে ল মেকিং। সেটা কতদিন অবধি চলতে থাকলো না 1952 পর্যন্ত। 1952-তে জেনারেল ইলেকশন হলো, জেনারেল ইলেকশন ফলে তোমার ল মেকিং বডি গঠিত হলো, তারা স্বাধীন ভারতের জন্য আইন কানুন তৈরি করলো। এরপরে দেখিয়ে দেবো যে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে জানতে হবে, চলো সেগুলো দেখে নিই। দেখো কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদের আদার কিছু ফাংশন ছিল, সেগুলো কি কি দেখো আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা সেটাকে অ্যাডপ্ট করা হয় কবে না 22 জুলাই 1947 হয়েছে। তাহলে এই ডেটগুলো মনে রাখতে হবে। তাহলে ন্যাশনাল ফ্ল্যাগ কবে অ্যাডপ্ট করা হয় না 22 জুলাই 1947-এ। ন্যাশনাল অ্যান্থাম কোনটা বলো তো জনগণ মন অধিনায়ক। আর ন্যাশনাল সং কোনটা বন্দে মাতরম, এটা অ্যাডপ্ট করা হয় কবে না 24 জানুয়ারি 1950 হয়েছে। আর ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলো কে না রাজেন্দ্র প্রসাদ, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, কবে না 24 জানুয়ারি 1950 হয়েছে। ডেটগুলো মনে রাখতে হবে। আর কনস্টিটিউশন অ্যাসেম্বলির ফাইনাল মিটিং হলো কবে না এই 24 জানুয়ারি 1950-তে। এই ফাইনাল মিটিংয়ে কাকে প্রেসিডেন্ট করা হলো না রাজেন্দ্র প্রসাদকে স্বাধীন ভারতের প্রেসিডেন্ট করা হলো, হয়েছে। আর কি জানতে হবে এখান থেকে দেখো হ্যান্ড রিটেন কনস্টিটিউশন মানে হাতে লিখে যে কনস্টিটিউশন হচ্ছে কলিগ্রাফি কে কে করেছিলেন না প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, তিনি ইংলিশে লিখেছিলেন পুরো সংবিধানটাকে। আর বসন্ত কুমার বৈদ্য তিনি পুরো হিন্দিতে সংবিধানটা লিখেছিলেন, হয়েছে। তাহলে নামগুলো মনে রাখবেন, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা তিনি ইংলিশে পুরো সংবিধানটা লিখেছিলেন হাতে, আর বসন্ত কুমার বৈদ্য তিনি হিন্দিতে কনস্টিটিউশনটা লিখেছিলেন, সংবিধানটা লিখেছিলেন, হয়েছে। এরপর চলে আসো কনস্টিটিউশন অ্যাসেম্বলির 299 জনের ভিতরে 284 জন সেই সাইন করে, 284 জন কিন্তু উপস্থিত ছিলেন আর 284 জন সাইন করেন, যাদের মধ্যে 15 জন কিন্তু মহিলা ছিলেন। এই 15 জন মহিলার ভিতরে দু একজন নাম আমরা জেনে নেব। দেখো চলে আসো রাজকুমার অমৃতা কৌর, তিনি কে ছিলেন বলো তো, আগেও আমরা পড়েছিলাম যখন ক্যাবিনেটের যখন মিনিস্টারগুলোর নাম পড়ি তখন আমরা পড়েছিলাম তিনি ছিলেন কি না প্রথম হেলথ মিনিস্টার। তারপরে চলে আসো সুচেতা কৃপালানি, তিনি প্রথম কি মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন উত্তরপ্রদেশে। আর সরোজিনী নাইডু তিনি প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন কোথায় উত্তরপ্রদেশে, হয়েছে। এরপর চলে আসো কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অর্থাৎ সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন বিএন রাও, চিফ ড্রাফটম্যান ছিলেন কে এস.এন. মুখার্জি, আর সেক্রেটারি অফ দ্য তোমার কনস্টিটিউশন অ্যাসেম্বলি তিনি ছিলেন আয়াঙ্গার, হয়েছে। আর কিছু ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব সম্পর্কে জেনে নেব, চলো।
এখানটায় ইম্পর্টেন্ট নোটে চলে আসো। দেখো কনস্টিটিউশনাল অ্যাডভাইজার বা সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন, এখনই বললাম বি.এন. রাও। ফার্স্ট ড্রাফট বা খসড়া তৈরি করেন কে, না ইনি বি.এন. রাও। এটা আমাদের গুলিয়ে ফেলবে অনেকে, এটা বি.আর. আম্বেদকর করবে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে ফার্স্ট সংবিধানের যে প্রথম খসড়া তৈরি করেন কে, না বি.এন. রাও। আর ড্রাফটিং কমিটি যে গঠিত হয়েছিল বা খসড়া কমিটি, সেটা অ্যাপয়েন্ট হয় কবে, না 29 আগস্ট 1947। এর 7 জন মেম্বার ছিলেন। হ্যাঁ, এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন, না বি.আর. আম্বেদকর হয়েছে। এছাড়া 7 জন মেম্বার আর কারা কারা ছিলেন দেখে নাও একটু। আলাদি কৃষ্ণাস্বামী, ঠিক আছে, এন গোপালস্বামী। দেখো এগুলা আইসেট করে নাও, যদি কে মেম্বার ছিল না, যে 4টা অপশান দিয়ে দিল একটা হবে না, তাহলে কি করে আমরা করতে পারবো, মুখস্থ না করলে আইসেট করে নাও। দেখো কি আছে, আলাদি কৃষ্ণাস্বামী, এখানেও দেখো স্বামী। এন গোপালস্বামী স্বামী। তারপর হচ্ছে মোহাম্মদ সাদাতুল্লাহ, মোহাম্মদ কথা মনে রাখবে। তারপর হচ্ছে কে এম মুন্সি, ঠিক আছে। তারপর হচ্ছে মাধব রাও আর টি কৃষ্ণমাচারী। এই যে মাধব রাও কিন্তু প্রথম ছিল না, কে ছিলেন, না বি.এল. মিত্রা। ইনি অসুস্থ হয়ে যাওয়ার মাধব রাও তারপরে হয়। আর এখানটায় টি কৃষ্ণমাচারীও প্রথম ছিলেন না, ছিলেন ডি.পি. কয়তান, ঠিক আছে। তার পরিবর্তে হয় টি কৃষ্ণমাচারী হয়েছে। তাহলে ড্রাফটিং কমিটি তোমার বা খসড়া সমিতি গঠন করা হয়েছিল কবে, 29 আগস্ট 1947। আর চেয়ারম্যান মনে রাখবে ডক্টর বি.আর. আম্বেদকর, প্রচুর ইম্পর্টেন্ট হয়েছে। আর কি মনে রাখতে হবে, না এই যে তোমার ড্রাফটিং কমিটির কটা সেশন চলে, 11টা সেশন চলে টোটাল। 165 দিন তারা মিট করে। আর টোটাল টাইম লেগেছে 2 বছর 11 মাস 18 দিন হয়েছে। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে টোটাল ড্রাফট করতে সময় লেগেছে কত, না 2 বছর 11 মাস 18 দিন। এখানে অনেক সময় 17 দিন থাকে, তো 2 বছর 11 মাস 18 দিন মনে রেখে দেবে। ফার্স্ট ড্রাফট কততে হয়েছিল, ফার্স্ট ড্রাফট হয়েছিল 9 থেকে 23 ডিসেম্বরের ভিতরে। আর ফাইনাল ড্রাফট কবে হয়, না হচ্ছে 4 নভেম্বর 1948। এই ডেটটা মনে রাখবে। তাহলে ফাইনাল তারা ড্রাফট কবে প্রকাশ করে, না হচ্ছে 4 নভেম্বর 1948-এ। আর এই সময় এই ড্রাফটটা জনগণের সামনে আনা হয়। আর ডক্টর বি.আর. আম্বেদকর আমরা জানি এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি এটা আনেন। আর ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে মনে রাখবে, তিনি বেঙ্গল কনস্টিটিউয়েন্সি বা কনস্টিটিউয়েন্সি মানে জানো তো, যেখান থেকে দাঁড়ায় ভোটে, তাহলে বেঙ্গল থেকে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন। আর ইনি যেহেতু সংবিধানটাকে তৈরি করেছিলেন, সেই জন্য এনাকে বলা হচ্ছে ফাদার অফ কনস্টিটিউশন, সংবিধানের জনক। আর এনাকে আরও বলা হয় দ্য আর্কিটেকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মডার্ন মনু ইত্যাদি বলা হয়। এগুলো মনে রাখবে। আর এখান থেকে কি মনে রাখবে, দেখো সংবিধান কবে গৃহীত হলো, তাহলে সংবিধান গৃহীত হয় 26 নভেম্বর 1946, বুঝতে পারলে তো। তাহলে এই যে দিনটা, এই দিনটায় আমাদের সংবিধান গৃহীত হয়। এই যে 26 নভেম্বর, এই দিনটাকে আমরা সেই জন্য বলি কনস্টিটিউশনাল ডে বা সংবিধান দিবস। তাহলে কবে, না 26 নভেম্বর, 26শে নভেম্বর দিনটাকে আমরা বলি সংবিধান দিবস হয়েছে। আর এই সময় সংবিধানে 395টি ধারা হয় আর 8টা শিডিউল থাকে, বুঝতে পারলে তো। 395, তাহলে আমাদের অরিজিনাল সংবিধানে কটা ধারা ছিল, 395টি ধারা আর 8টা শিডিউল। কিন্তু বর্তমানে আমাদের এখানে 12টা শিডিউল হয়ে গেছে। তো এগুলো পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা জানবো শিডিউল কটা আছে, কি কি, ঠিক আছে। এরপর চলে আসো সংবিধান কার্যকর কবে হয়। তাহলে এই দিনটাই তো গৃহীত হয়ে গেল, কিন্তু সবগুলা যে সংবিধানের যেগুলা বাদবাকি যে অংশগুলো সব একসঙ্গে কার্যকর কবে হয় বা এনফোর্স কবে হয়, না 26 জানুয়ারি 1950, বুঝতে পারলে তো। এই 26 জানুয়ারিটা না হয়েছে কেন, না এই 26 জানুয়ারির সঙ্গে একটা হিস্ট্রিক্যাল জিনিস বা মুভমেন্ট আমাদের মনে আছে। কারণটা কি, না 26 জানুয়ারি 1930 সালে 26শে জানুয়ারি জওহরলাল নেহরু কী করেছিল, লাহোর সেশনে, মানে লাহোরে, পাকিস্তানের লাহোরে সেশন হয়েছিল, সেখানটায় রাবি নদীর তীরে পূর্ণ স্বরাজের কথা ঘোষণা করেছিলেন, বুঝতে পারলে তো। তাহলে হিস্ট্রিক্যাল একটা মুভমেন্টের কথা আমাদের জানতে হবে। সেই দিনটাকে মাথায় রেখে 26 জানুয়ারি 1950-তে আমরা কী করি, সংবিধানকে কার্যকর করি। আর 26 জানুয়ারি কী নামে পরিচিত হয়, না প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে। আগে কিন্তু স্বাধীনতা হওয়ার আগে এই দিনটাই আমরা স্বাধীনতা দিবস পালন করতাম। কারণ কি, জওহরলাল নেহরু এই দিন পূর্ণ স্বরাজ ঘোষণা করে দিয়েছিল। কিন্তু পরে আমরা কি করলাম, না 26 জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে পালন করলাম, ঠিক আছে। আর কিছু জেনে নিই। দেখো কনস্টিটিউশন ডেকোরেটেড করেছিল, মানে সাজিয়েছিল কে, না নন্দলাল বোস। আরেকজনের নাম মনে রাখবে, বিহর রাম মনোহর সিনহা, ঠিক আছে। তাহলে নন্দলাল বোস ইনি তোমার এই কনস্টিটিউশনটাকে যে মানে সাজিয়েছিলেন। আর হচ্ছে বিহর রাম মনোহর সিনহা। আর কনস্টিটিউশন বা সংবিধানের আমাদের সিম্বল কী ছিল, প্রতীক কী ছিল, না হচ্ছে এলিফ্যান্ট। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবে।
আর চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এবার যে চেয়ারম্যানগুলো ছিল, এবার একটা মেজর আর একটা ছিল মাইনর ছিল, গ্রুপ ছিল। এবার মেজরের ক্ষেত্রে আমরা এই নামগুলো মনে রাখবো, কিন্তু মাইনরগুলো অনেক আছে, এগুলো পরীক্ষা আসছে না খুব একটা, তো এগুলো মনে রাখবো না মাইনর কমিটিগুলো। তাহলে মেজর কমিটি যেগুলো ছিল সেইগুলোর আমরা মনে রাখবো, ঠিক আছে। ইউনিয়ন পাওয়ার কমিটি চেয়ারম্যান কে ছিল? জওহরলাল নেহরু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি ইনিও ছিলেন জওহরলাল নেহরু। আমি কি করে মনে রেখেছি? দেখো, এগুলো ইউনিয়ন আছে, স্টেট আছে, এই তিনটা আমি মনে রেখেছি যে এই তিনটাই হবে জওহরলাল নেহরু, হয়েছে। তারপর চলে আসো রুল প্রসিডিওর, তারপর হচ্ছে স্টিয়ারিং কমিটি, এই দুটো হচ্ছে তোমার রাজেন্দ্র প্রসাদ, এইভাবে আমি মনে রেখেছি। তারপর চলে আসো ড্রাফটিং কমিটি, তো মনে থেকে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। তারপর চলে আসো প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, ইনি ছিলেন কে? না, সর্দার প্যাটেল, মনে রাখবে। আর অ্যাডভাইসারি, এই দুটোই কিন্তু সর্দার প্যাটেল। অ্যাডভাইসারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটসের অ্যাডভাইসারি কমিটি ছিলেন সর্দার প্যাটেল, আর হচ্ছে প্রভিন্সিয়াল কমিটি ইনিও ছিলেন সর্দার প্যাটেল। তাহলে এই দুটো হচ্ছে সর্দার প্যাটেল, হয়েছে। তাহলে কী করে মনে রাখবে? ইউনিয়ন আর স্টেট থাকলে হবে জওহরলাল নেহরু, রুল আর স্টিয়ারিং থাকলে হবে রাজেন্দ্র প্রসাদ, প্রভিন্সিয়াল আর অ্যাডভাইসারি ফান্ডামেন্টাল তোমার রাইট থাকলে সেটা হচ্ছে সর্দার প্যাটেল, আর ড্রাফটিং কমিটি তো অটোমেটিক্যালি মনে রাখবে। এবার মাইনর যে কমিটিগুলো ছিল সেগুলো কিন্তু আমরা মুখস্থ করবো না, তোমাদের কাছে লক্ষ্মীকান্তের বই থাকলে যদি তোমরা আইসেট করে নিতে পারো, দু একটা নাম মনে রাখবে। হ্যাঁ, সাব কমিটি, যে ফান্ডামেন্টাল সাব কমিটি ছিলেন জে.বি. কৃপালিনী, এই দু একটা নাম তোমরা মনে রাখবে। দেখো, আমাদের যে এইখানটায় আমি যে এইগুলো খাতায় লিখে আলোচনা করছি, যাদের পড়া তো হয়ে গেছে তাদের তো রিভাইজ দিতে খুবই সুবিধা হবে। আর যাদের তোমরা নতুন শুরু করছো, তোমাদের ক্ষেত্রে কি বলবো না, এগুলো খাতায় লিখে লিখে করতে। আর যদি বই থাকে তাহলে বইতে তো সব কিছু পাবে না, তাহলে যেগুলো তোমার আননোন মনে হবে এখান থেকে তোমরা কিন্তু সেটা বইতে নোট করে নেবে বা খাতায় নোট করে দেবে। অনেক ইনফরমেশান আমি জোগাড় করে এখানে আমি দিচ্ছি, অতএব যাদের জানা তাদের তো কোনো অসুবিধা হবে না। যারা জানো না বা যারা নতুন শুরু করছো, তোমরা কিন্তু খাতায় নোট করতে পারো। নোট করলে কিন্তু বেশি দিন বা অনেক দিন ধরে তোমাদের মনে থেকে যাবে, হয়েছে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ, ভালো থেকো। যদি মনে হয় যে এই নোট ইনফরমেটিভ, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ।